রোহি দেবী সামান্যা নারী। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলিয়েছিলেন, নারী তো সামান্যা হতেই পারেন না, কোনো মানুষই হতে পারেন না। কিন্তু এই অসামান্য হওয়া, এটার একটা ফান্ডা আছে। কেউ কেউ বিখ্যাত সেলিব্রিটি, তারা অসামান্য। কেউ কেউ আমার আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, তাদের জীবন অসামান্য, যারা আমরা খোঁজ পাই না। সেই খোঁজ করতেই আমাদের দ্য কালচারাল ক্যাপিটালের এই পডকাস্ট। তো আজকে আমার সঙ্গে যিনি আছেন, আমি মনে করি তিনি উপন্যাসের চরিত্র। উপন্যাসে যেরকম বিভিন্ন অধ্যায় আলাদা আলাদা মিলে একটা উপন্যাস হয়ে ওঠে, আমার সঙ্গে যিনি বসে আছেন তার জীবনের চলার পথটাও সেরকম উপন্যাসের উপাদানে ভরা। কেমন? আমি যদি বলি, এই উপন্যাসে কণিকা বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ, আপনারা যাকে মোহরদি বলতেই ভালোবাসেন। তারপরে যদি কার্ড টু, এটা সিনেমা হয়, কার্ড টুতে আমি চলে যাই, একটা ঘন জঙ্গল, যেখানে দেখা যাচ্ছে একটা ভাল্লুক ছানাকে। তারপরে আমি যদি চলে যাই একটা সিনেমার কথায়, টয়লেটের প্রেম কথা। আপনারা ভাবেন যে সেটা শুধুই মাত্র সিনেমা, তা হয়তো নয়। গ্রাম বাংলায় বা যে কোনো ভারতবর্ষের গ্রামে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কলকাতার এক অভিজাত অংশ থেকে গিয়ে যদি তেমন অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়, এরকম অসংখ্য অভিজ্ঞতা আছে। এবং শেষ পর্যন্ত জীবন যুদ্ধে কোথায় যাচ্ছেন সেই নারী, তাই আমাদের আজকের গল্প। আজকে আমার অতিথি শ্রীমতী শিপ্রা সেনগুপ্ত। নমস্কার। দিদিকে আমাদের তরফ থেকে স্বাগত। দিদি আমরা যখন বলেছিলাম এই ধরনের একটা পডকাস্ট করব, তো দিদি আমাদের পাঠিয়েছিলেন তার জীবনের অভিজ্ঞতা। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ সবাই না খুব ভালো গল্প বলতে পারে না। দিদি নিজের জীবনের কথা খুব সুন্দর স্টোরি টেলিং যেটাকে বলে, সেই গল্পের আকারে তুলে ধরেছিলেন। দিদি, আমি প্রশ্ন উত্তরে মাঝখানে মাঝখানে যেতে পারি। আপনার জীবন, আমি যেটা বলছিলাম যে উপন্যাসের উপাদানের থেকে কম নয়, বা উপন্যাসের উপাদান কথায় বলে, মানে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমি মনে করি ফিকশন তো জীবন থেকে ছাড়া হয় না। তো আমরা একটু টাইম ট্রাভেল করবো। আমি যদি পিছিয়ে যাই সেই ছোট্ট মেয়ে, ছোট্ট শিপ্রা, সেখান থেকে আপনার জীবন, এটা যদি আপনাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ছোট্টরা তো সবার কাছে খুব আদুরে হয়, সেরকমই ছিলাম। আর খুব দুষ্ট ছিলাম, মানে হাতের বাইরে চলে যেতাম। বাবা মা নিয়ে যেতে কোথাও খুব শঙ্কিত হতেন, কারণ আমি কামড়ে দিতাম। একবার আমার ভাইয়ের অন্নপ্রাশনে আমি গিয়ে তাকেই কামড়ে দিয়েছি। এবার ছুট 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 তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে, ইঞ্জেকশন দেওয়া হলো, তারপরে আসা হলো। এরকম বহু আছে। বিয়ে বাড়িতে গিয়ে মানুষজনকে কামড়ে বেড়াতাম, অ্যাজ ইফ ওটাই আমার হবি। তখন বয়স 2.5, 2 এরকম। ওই করতে করতে বড় হলাম। আমার মাসি ছিলেন বাণী ঠাকুরের ছাত্রী, আর ছোট মাসি ছিলেন উদয় শঙ্করের ছাত্রী। এই বাণী ঠাকুরের বাড়িতে আমাকে মাঝে মাঝে আমার বড় মাসি নিয়ে যেতেন। তখন ওখানে হেমন্ত মুখোপাধ্যায়, শ্রী কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় বা মোহর মাসি বলতাম, সাগর সেন, অর্ঘ্য সেন, সুমিত্রা সেন, এরকম আরো অনেকেই আসতেন। এটা কোথায়, মানে বাড়ি বলতে? বাণীদের বাড়িটা ছিল তখন হাজরা রোড। আচ্ছা আচ্ছা। আর আপনারা কোথাকার বাসিন্দা, মানে আপনার বাড়ি? আমি থাকতাম বালিগঞ্জ কসবা। ওকে। তো মাসি যাওয়ার সময় বিভিন্ন মানে রিহার্সালে স্পেশালি যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেন হাত ধরে। আমি খুব আনন্দে ওখানে গিয়ে বেশ মন দিয়ে শুনতাম। তখন কিন্তু কামড়াতাম না। তো কত ছোট আপনি তখন? তখন ধরুন 4, 3.5, আচ্ছা 4 আচ্ছা। এরকম। কিছুই বুঝতাম না হয়তো। কাদের সঙ্গে মিট করছেন, মানে না, বোঝারই? সেই বোধই হয়নি তখনও। আর একদিকে একই সঙ্গে
চিত্রাঙ্গদা, চণ্ডালিকা এগুলো করার জন্য আসতেন নাচের গ্রুপ। সেখানে থাকতেন, এখন সবার পরিচিত উনি, আগেও ছিলেন অবশ্য, অলকানন্দ রায়, আচ্ছা। আশিস চট্টোপাধ্যায়, পলি গুহ, সাধন গুহ, মমমাসি মানে মমতা শঙ্কর, এনারা আসতেন রিহার্সালে, একসঙ্গে সমবেত ভাবে হতো। আর আমি তখন গান গেয়ে বেড়াতাম অথবা ওদের নাচ দেখে দেখে নাচবার চেষ্টা করতাম। আমার প্রথম গান বেরিয়েছিল মুখ দিয়ে, আরো আরো প্রভু, আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো। তো এই গানটা শুনে একদিন মোহন মাসি করে তুলে নিলেন, নিয়ে আদর করে বললেন, বাহ, খুব সুন্দর গাইছো তো। চিনতাম না ওনাকে, জানতামও না। তারপর আমার মাসিকে ডেকে বললো, ওকে গানে কোথাও তালিম নেবার ব্যবস্থা কর, ওর কিন্তু গানটা হবে। মাসি বাড়ি এসে মাকে বললেন, মা বাবাকে, যা হয়ে থাকে একটা সংসারে। তারপরে মার হাত ধরে ভর্তি হলাম গীতবিতান শিক্ষায়তন। আপনারা হয়তো সবাই জানেন, কলকাতার প্রথম রবীন্দ্রসঙ্গীত শিক্ষার স্কুল হচ্ছে গীতবিতান। তারপরে সেখান থেকে ভেঙে হয়েছিল দক্ষিণী, রবিতীর্থ, আরো 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 অনেক। সেইখানে গান শিখতাম গীতা সেন, শ্রদ্ধেয় নিহার বিন্দু সেন, শ্রদ্ধেয় আশিস ভট্টাচার্য, এরকম প্রমুখ খ্যাতনামা শিল্পী। এবং তাদের শুধু শিল্পী বলবো না, তাদের খুব ভালো ট্রেনার আমি বলতে চাই। এত পারফেক্ট গান শেখাতেন, তখন ভারী বুঝতাম, এখন বুঝি। তো সেটা শিখতে থাকলাম, গীতবিতান পাশ করলাম। আমার সঙ্গে শ্রাবণী সেন, আপনারা সবাই চেনেন, আচ্ছা, আপনাদের ওই ব্যাচে ব্যাচে ছিল, একদম ব্যাচমেট আমার। তো ইন্দ্রাণী সেন একটু সিনিয়র, মানে তিনিও কি ছিলেন? না, আচ্ছা, শ্রাবণী সেনই ছিল। শুধু শ্রাবণী ছিল, রূপু। তারপর পাশ করার পর ভাবা হচ্ছে যে এরপরে কোথায় কোথায় কোথায়, কিন্তু সেই সময় অকস্মাৎ আমার বাবা মারা গেলেন। সে সময় মানে আপনার বয়স? মাধ্যমিক দিচ্ছি, আচ্ছা, 15-16। 16 এরকম। এবার বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারটা একেবারে নিস্তেজ হয়ে গেল। তখন তো গান নাচের কোনো ব্যাপারই ছিল না, মানে ততদিনে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে কণিকা বন্দ্যোপাধ্যায় কে বা একদম। কিছু। তো একটা যাই হোক, মানে যদিও বয়স 15-16, তবুও তো একটা ইচ্ছে তৈরি হয়। একদম। তো তখন আপনার কোনো মানে ইচ্ছে যে আপনি ভবিষ্যতে কি করবেন, এই গানটাই প্রফেশন করবেন কিনা, এরকম কোনো? না, ঠিক প্রফেশন করার মানসিকতা আমার ছিল আচ্ছা, না। ভালো লাগার জন্য আমার ছিল ভীষণ ভালো লাগা এবং কোথাও গাইতে পারা। আচ্ছা আচ্ছা। এরপরে মাসির হাত ধরেই গেলাম বাণীদির বাড়িতে। উনি সবারই দিদি, যদিও আমার থেকে অনেক, এই কালচার তো আছেই। হ্যাঁ, অনেক কমন দিদি। মোহর দিও, তাই জন্য ইউনিভার্সাল মোহর দি, একদম, সুচিত্রা দি, হ্যাঁ হ্যাঁ, সবাই দিদি। তো বাবা চলে যাওয়ার পরে এইসবগুলো বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হয়ে যাওয়া শুধু নয়, সংসারে একটা কালো ছায়া পড়লো, যেখান থেকে আমি আর বেরোতে পারছিলাম না। সেটা তখন আপনি এইচএস দিচ্ছেন? হ্যাঁ, মাধ্যমিক দিয়ে এইচএস দিচ্ছি। আর কে আছে আপনার বাড়িতে, মানে সেই সময় ছিল বাবা? সেই সময় বাড়িতে মা ছিলেন, সদ্য বিধবা, আর ছোট বোন ছিল। আচ্ছা, ছোট বোন আপনি বড়? ক্লাস 4-এ পড়তো, এতটাই ছোট। এরপরে মা বাবার জায়গায় চাকরি পেলেন কম্প্যাশনেট গ্রাউন্ডে, এবং আস্তে আস্তে আমরা আবার একটু ঘুরে দাঁড়াতে শুরু করলাম ফিনান্সিয়ালি। কিন্তু তখন কি করব জানা নেই, কে পথ দেখাবে তাও জানা না। স্বপ্ন ছিল ব্যাংকে চাকরি করব। কেন ব্যাংকে, কেন, মানে কোনো বিশেষ কারণ? বিশেষ কোনো কারণ নেই, তবে
ওই বাবা অ্যাকাউন্টস এর কাজ করতেন আচ্ছা, যখন, আচ্ছা। তখন দেখে বড্ড ভালো লাগতো, আমারও ইচ্ছা করতো অ্যাকাউন্টস এর আমাদের কাজ ছোটবেলাও ছিল যে ব্যাংকে চাকরিটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন যেরকম অপশন অনেক বেড়ে গেছে, হুম, আমাদের সময় তো অপশন কম ছিল। হ্যাঁ, একদম। সরকারি মানে যদি ব্যাংকে কাজ করেন তিনি এরা ঠিকঠাক কাজ করেন আর কি। একদম সেই সেটাই। স্বপ্ন আমারও ছিল সবারকার মতন। আহ, কিন্তু গানটাও ভাবার ছিল। আচ্ছা, বানিদি বললেন রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে যাও, এমএটা শেষ করো। কিন্তু আমার বাড়ি থেকে অত দূর যাওয়া এবং খরচা সামলানোর মতো পরিস্থিতি তখন ছিল না, আচ্ছা। ফলে হলো না। বিকম পড়তে শুরু করলাম, সেকেন্ড ইয়ার, তখন আমার বিয়ে হয়ে গেল খুব অল্প বয়সেই। কেননা মার একটা চিন্তা ছিল যে দায়িত্ব ঠিকঠাক মতো যেন মা করে যেতে পারেন, কেননা বাবা হারাতো আমরা। তার 1 বছরের মাথায়, মানে 21 বছর বয়সে আমার একটি পুত্র সন্তান হলো। আমার হাজবেন্ড কর্মসূত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করতেন এবং সারা ভারতবর্ষ ব্যাপী ঘুরে বেড়াতে হতো। প্রচুর জায়গায় ঘুরেছি, মানে বলতে কোনো আপত্তি নেই, 35 বছর বিবাহিত জীবনে আমি 28টা বাড়ি বদল করেছি ডিউ টু ট্রান্সফার। আর আমার ছেলে ক্লাস 12 পাস করতে 9টা স্কুল চেঞ্জ করেছে। এখানে একটা প্রশ্ন আপনাকে করছি, এই ব্যাপারটা খুব 1 সেকেন্ড বলতে লাগলো যে 28টা বাড়ি বদল করেছেন, 9টা স্কুল, 35টা জায়গা ঘুরেছি। যে কারণে আমরা পডকাস্টটা করছি, যে হয় না যে যিনি গৃহবধূ, যিনি বাড়িতে রান্না করেন, তা আমরা তো দেখছি গৃহবধূ কি করছেন, সকালবেলা ঘুম থেকে টেনে তুলছেন, বিছনা করছেন, রান্না করছেন, রাত্রে কিন্তু তিনি সমাজ মানে আমার বাড়ির অ্যাঙ্কার। তো এই যে 28টা বাসা বদল, এটা কতটা টাফ, এটার সঙ্গে বিভিন্ন জায়গা মারাত্মক, মারাত্মক কেন কঠিন tough? ব্যাপার। কারণ ওই যে একবার সংসারটা গোছানো, আবার সেটাকে ভেঙে নিয়ে গিয়ে অন্য জায়গায় প্রতিষ্ঠা করা, বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকমের, সেখানকার ভাষা, খাওয়া দাওয়া, রীতিনীতি বা কালচারাল লোকজন অ্যাক্টিভিটিস, আশেপাশের, আশেপাশের লোকজন, সবকিছু ছিল ভীষণ দুর্বোধ্য। তার মধ্যে বিশেষভাবে আমি মেনশন করতে চাই আমাদের ওড়িশায় ট্রান্সফার হওয়ার ব্যাপারটা। আমরা ট্রান্সফার হয়েছিলাম উড়িষ্যার কোরাপুট জেলার লামটাপুট বলে একটি জায়গায়। সেটা একটা মানে অজগাও বলা যায় না, কোরাপুট তো জঙ্গল বলেই। একদম। আর লামটাপুট ছিল অ্যাকচুয়ালি ওড়িশা অ্যান্ড অন্ধ্রের বর্ডার লাইন। সেখানে গিয়ে দেখলাম ভাড়া নেওয়ার মতো কোনো বাড়ি নেই। হাতের পায়ে ধরে একজন দোকানদার বললেন তার একটা ঘর তিনি আমাদের ছেড়ে দিতে পারেন, কেননা আমি তখন কোলে বাচ্চার বয়স 2.5 এরকম হবে। না মানে তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিটা দিয়েছে, তারা কোনো মানে অ্যাকোমোডেশনের। না, কোনো কোনো জায়গায় খুব ভালো কোয়ার্টার্স আচ্ছা, ফ্যাসিলিটি ওখানে নেই। থাকতো, ওখানে নেই। আচ্ছা, ফলে সেই দোকানদারের মানে সাহায্যে আমরা একটা ঘর নিয়ে থাকতে শুরু করলাম। কিন্তু জল নেই যে বাড়িতে, আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি কল খুললেই জল নেই, নিদেন পক্ষে টিউবওয়েল নেই, ওখানে শুধু কুয়ো থেকেই জলটা তুলতে হবে। আচ্ছা। জীবনে তুলিনি, জীবনে দেখিনি, সেটা একটা আমার কাছে খেলা মনে হতে বাণী লাগলো। ঠাকুর কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি চলে গেলেন একদম কুয়োর জল তোলার জীবনে। কুয়োর জল তোলার জীবনে, এবং সেই খেলাটা খেলতে খেলতে দিব্যি শিখে গেলাম কি করে কুয়ো থেকে জল তুলতে হয়। একদিন সেই ঘরে বসে রান্না করছি, হঠাৎ দেখি আমার পেছন দিয়ে একটা গরু ঢুকে গেল বেশ বড় সড়ো ঘরের মধ্যে। কি করব, তাড়াতে পারছি না। তখন বাইরের লোকরা যদি তাড়ায় তাহলে সে তো ভিতর দিকে চলে আসবে। ফলে আমি চিৎকার করে লোক জড়ো করে সেই গরু তাড়াবার ব্যবস্থা করলাম, কিন্তু তাদের ভাষা তো জানি না, আদিবাসী ভাষা একেবারেই জানি না। জোগাড় করবো কি করে, প্রবলেমটা বলবো কি করে? ওই আকারে ইঙ্গিতে চলতে থাকলো কথা, এবং তারা এসে গরুটিকে আমার ঘর থেকে বের করে দিলেন।
সেটা তো সেদিনকার মতো মিটে গেল। ধীরে ধীরে প্রকাশ্য দেখলাম আমাদের বারান্দার উপরে রাত্রিবেলা ভালুক এসে শোয়ে। ছোটখাটো ভালুক নয়, বেশ বেশ বড়, মোটা সোটা। ফলে আমাদের বেশ অসুবিধাই হতো, শুধু ভয় না মানে না। আপনি এত সহজ করে বলছেন অসুবিধাই হতো, মানে ভাল্লুক তো আর পোষ মানে না যে, না, মানে আমরা সব গল্প টল্প শুনি যে অরণ্যদেব নেকড়ে নিয়ে ঘোরেন, কিন্তু ভাল্লুক পুষেছে বলে তো অন্তত না, আমার শোনা আর নেই, এগুলো গল্পও শোনা তো নেই। এগুলো তো বন্য, হ্যাঁ পোষার কোনো সিন নেই এখানে। আর অদ্ভুত জায়গা সেটা, আপনি এত সেখানে সহজ করে বলছেন, মানে এটা তো খুব মানে শুনে তো ভয় লাগছে, মানে ভাল্লুক। হ্যাঁ, ভয়টা তো এবং আমাদের ভাল্লুক খুব ছোটখাটো ব্যাপার না, দরজা ভেঙে ঢুকতো। সাংঘাতিক একদম। ভালুক বিশেষ করে রাত্রে আসতো এই জন্য যে মুদিখানার দোকানদারেরা নুনের বস্তা বাইরে রেখে দিত আচ্ছা, বিক্রি করার আচ্ছা। জন্য, সেই নুন খেতে আসতো ভালুক। আর ওই জায়গাটা কাজু বাদামের স্বর্গ, আচ্ছা, সেই কাজু বাদামের ফুল বড় গন্ধ, মিষ্টি হ্যাঁ। খেতে, সেই খেতে আসতো। এসে সে ঘুমাবার জায়গা পেত, সুন্দর বারান্দা, একতলা বাড়ি, সেখানে শুয়ে ঘুমিয়ে নিত, ধাক্কাধাক্কি সকাল করে হলে দিত চলে দরজায় যেত। বা না, কিছু ডিস্টার্ব করেনি। কোনোদিন সেই সব অভিজ্ঞতা হয়নি আর না, কোনো দিনও সেরকম হয়নি। রাস্তায় যেতে যেতে বিকেল বেলায় ঘুরছি, দেখলাম এক পাল ভালুক চলে যাচ্ছে আচ্ছা। যাচ্ছে। তো ওখানকার লোকজন মানে ওটাকে, না, ওটা খুব ক্যাজুয়াল জীবনের সাথে। একদম। মানে আমি জীবনে প্রথম শুনলাম, আমি জানি না আমাদের দর্শকরা কারা কি শুনেছেন, মানে সামনে থেকে বাঘ যাওয়াও ঠিক আছে, কিন্তু ভাল্লুক তো ব্যাপারটা, ভাল্লুক বেশ বড় সড়ো ব্যাপার। একদম। আম, রাস্তায় হয়তো ভাল্লুক শুয়ে ঘুমোচ্ছে, ছেলেকে নিয়ে আমি ফিরছি, তখন ও বললো, মা ওই পাথরটার উপর গিয়ে বসবো। কাছে নিয়ে বসাতে গিয়ে দেখলাম না, ওটা পাথর নয়, ওটা সর্বনাশ। ভালুক। আচ্ছা, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি, আপনি মোটরসাইকেল চালান? আমি চালাতে পারি না, আমার হাজবেন্ড আচ্ছা, যাচ্ছেন আচ্ছা, চালিয়ে। আমি পেছনে বসেছি, দেখলাম এক পাল বাঘের বাচ্চা খেলাধুলো করতে করতে চলে গেল জঙ্গলের দিকে, একদম পাশ দিয়ে। তারাও ডিস্টার্ব করলো না, আমরাও কিন্তু কিছু করিনি। ওরা যাচ্ছে ওদের জায়গায়, আমরা যাচ্ছি আমাদের জায়গায়। এই একটা আন্ডারস্ট্যান্ডিং অদ্ভুত। আর মারাত্মক ব্যাপার ছিল, ওখানে কোনো শৌচাগার ছিল না। ও, আমরা তো ছোটবেলা থেকে অ্যাটাচ বাথ দেখতে দেখতে অভ্যস্ত, অ্যাটাচ না হোক অ্যাটলিস্ট ক্যাম্পাসের মধ্যে আমাদের আয়ত্তের মধ্যে সেটা থাকতো। ওখানে গিয়ে দেখলাম শৌচাগার নেই। তাহলে তাহলে উপায় হচ্ছে সকাল সন্ধে মহিলারা মানে যেটাকে গাড়ু বলে, বা একটা ঘটি হাতে সমবেতভাবে চলে যেত পাহাড়ের কর্নারে। সিনেমার কথা বলছিলাম, যেটা যে সিনেমার মতো, তখন তার সিনেমাটা আসেনি, পরে সিনেমাটা তো কয়েক বছর হয়েছে, টয়লেটের প্রেম কথা, মানে আপনি সেটা, এটা অভিজ্ঞতাটা আপনার হলো একদম, বালিগঞ্জ থেকে ওখানে গিয়ে? লাকটাপুর গিয়ে। হ্যাঁ। তো এটা খুব অস্বাভাবিক ব্যাপার না সেটা লাগতে কেন, মানে থাকলো। ওই একই কারণ, ওই সিনেমায় যেরকম দেখিয়েছিল যে মানে রাতের অন্ধকারে আপনাদের যেতে হতো বোধহয় নাকি? একদম যে সন্ধ্যাবেলা, যা হয়, যেটা হ্যাঁ, হয় আর কি, দিনের বেলা হলো সন্ধ্যাবেলায় দিনের একটা লোকজন। আবডাল হয়, হ্যাঁ, সেই জন্য। আর সেটা সমবেত ভাবে যাওয়া হতো, কেননা বাঘ ভাল্লুকের ভয় যে রাস্তায়। আচ্ছা, সমবেত হলে অ্যাটলিস্ট চিৎকারটা থাকে, হ্যাঁ, আক্রমণ করলেও প্রাথমিকভাবে ঠেকানো যায়। কয়েকজন কিন্তু আজ পর্যন্ত শুনিনি যে কোনো অ্যাটাক হয়েছে। কোনো রকম আক্রমণ বাঘ বা ভাল্লুক কেউ করেনি। whereas বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা গোয়ালঘর থেকে বড় একটা গরু তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এই ঘটনা ঘটেছে। আমরা সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে বাঘের পায়ের ছাপ, কতটা রক্ত ছড়িয়ে আছে, কোথা দিয়ে গেল, কোথা দিয়ে এলো, বেড়া কিভাবে ভাঙলো, সেই দেখতে ছুটলাম। এই ছিল জীবনযাত্রা। সেখানে বাজার হতো সপ্তাহে একদিন, মানে হাট বসতো। সেই হাট থেকে আমরা প্রচুর পরিমাণে মাংস কিনে রাখতাম, আর জিওল মাছ কিনে রাখতাম। জিওল মাছগুলো হাঁড়িতে ছেড়ে দিতাম, সারা সপ্তাহ খেতাম, আর মাংসটা ওই তাড়াতাড়ি করে দুদিনের মধ্যে খেয়ে ফেলতাম। একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে, আপনার এই মানে আমার এতটাও জানতাম না আপনি যখন শুরুতে, যে এতটা মানে একটা একদম জঙ্গল, আপনি যা বলছেন একদম মানে জঙ্গলের বর্ডার এবং জনজীবনের শুরু, এই জায়গাটা আপনাদের থাকা, না হলে এরকম হয় না। হ্যাঁ, তো আপনারা কি একাই বাঙালি ছিলেন, না আর কোনো বাঙালি ছিল নাকি? আমরা বাঙালি ছিলাম তিনজন, মানে আমি, ছেলে আর আমার হাজবেন্ড।
আরেকটি পরিবার ছিল ডাক্তার পরিবার। আচ্ছা ও মানে ডাক্তার বলতে হাতুড়ে ডাক্তার। আচ্ছা। তিনি ওখানকার দেবতা, কেননা ওখানে তো ডাক্তার নেই। না, মানে তিনি কেন এমনি গেছিলেন, এমনিই থাকতেন ওখানে? না, তিনি বিজনেসের জন্য আচ্ছা, গিয়েছিলেন। আপনারা তো কাজে গেছিলেন। হ্যাঁ, তিনি বিজনেসের জন্য গিয়েছিলেন, গিয়ে ওখানে দেখলেন লোকেদের এরকম অবস্থা, আর ওখানে ম্যালেরিয়া এবং টিভির এপিডেমিক সেন্টার। ফলে তো ডাক্তার তো দরকার, ডাক্তার ধরুন ওখান থেকে 100-150 কিলোমিটার দূরে। হঠাৎ কিছু হলে তখন কি হবে? উনি অ্যাটলিস্ট ইঞ্জেকশনটা দিতে পারতেন, ম্যালেরিয়া হলে ডিটেক্ট করতে পারতেন এটা ম্যালেরিয়া, এটা ইনফ্লুয়েঞ্জা। এই দেবতা। এই জীবনটা কতদিন চললো, মানে এই এখান থেকে বাঘ ভাল্লুকের প্রায় 6 বছর। আচ্ছা। ইন দ্য মিন টাইম আমার ছেলে একটু বড় হয়ে উঠলো, তাকে স্কুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো। ফলে জায়গা আমি একা ছেড়ে ওখানেই কাছে যেখানে স্কুল আছে নিয়ার, মানে যতটা কাছাকাছি সম্ভব সেখানে থাকলাম বাড়ি ঘর ভাড়া নিয়ে। সেখানেও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমায় সবাই উত্ত্যক্ত করে মারতে লাগলো, এ কি তুমি ছেলে নিয়ে একা এসে আছো, ওখানে তোমার হাজবেন্ড একা আছে, যদি বিয়ে করে ফেলে একটা কি করবে? আমি হাসতাম আর বলতাম না হবে না। তখন ওরা বেশ রেগে যেত, দিয়ে বলতো দেখো যখন তোমার সতীন আসবে তুমি বুঝবে। আচ্ছা, এই ভয় আপনাকে মানে দেওয়া হয়েছে। একদিন রবি ঠাকুরের গান গাইছিলাম বসে, তখন তো গান চলে গেছে আমার জীবন থেকে, তবুও গাইছিলাম বাজে করুণ সুরে টপাঙ্গের গান। আমার বাড়িওয়ালা এসে আমায় জিজ্ঞাসা করলো, ওড়িয়া ভাষাতে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে, স্বামী মেরেছে বুঝি? কেঁদো না উঠে এসো। সেই যে গানটা আমি বন্ধ করলাম, শেষ, ওখানেই একদম থেমে গেলাম। রবীন্দ্রসঙ্গীত শুনে যদি বলে তোমার স্বামী মেরেছে কান্নাকাটি করছো কেন, আমার পক্ষে সেটা চালিয়ে নিয়ে যাওয়া একেবারে অসম্ভব। পরে যখন আমি আশিস দাকে এসে বলেছিলাম, মানে শ্রী আশিস ভট্টাচার্য, উনি বলেছিলেন আরে থামালি কেন, ওটাই তো তোর প্রাপ্তি। এক্স্যাক্টলি দুঃখের গানটা তুই দুঃখের মতো গাইছিলি, সেটা ফুটে উঠেছে, তুই থামলি কেন? এদিককার সাথে যোগাযোগ তখন চিঠি। ওরা না, চিঠি তো আছে, চিঠি ছিল, কিন্তু সেই চিঠিও তো পৌঁছাতো 10-12 দিনে। হ্যাঁ হ্যাঁ কিন্তু টেলিগ্রামের ব্যবস্থা আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর্জেন্ট কিছু হলে মা টেলিগ্রাম করতেন বা আমরাও টেলিগ্রাম করতাম। এই ছিল ওখানকার ব্যবস্থাপনা আর যাত্রা। সেখানেও আমাদের 4টে বাড়ি চেঞ্জ করতে হয়েছে, কারণ সবাই তো দয়া দাক্ষিণ্য করে আমাদের থাকতে দিচ্ছিল ওই একটা ঘর করে। যখন থাকতে দিচ্ছে তখন হয়তো মানসিকতা ভালো বা আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু ওই 3-4 বছর থাকার পর তাদের মনে হতে লাগলো, 2 বছর থাকার পর তাদের মনে হলো সেই ঘরটা ওদের দরকার, নাহলে খুব কষ্ট হচ্ছে। তাহলে আমাদের ওয়ার্নিং, ঘর ছাড়ো। কোথায় খুঁজবো ঘর ওই জঙ্গলে? আমরা সব সাকুল্যে হয়তো 20টা পরিবার ছিলাম। আপনি এদিকে আবার ফিরলেন কবে? কোরাপুট থেকে না, আমি শুধু ফিরলাম। কোরাপুট না, আমি বলছি সবটাই, মানে ধরুন আপনার আচ্ছা। এই জার্নি তো চলতে থাকলো বা বিভিন্ন রকম অভিজ্ঞতা, হুম। তারপরে আবার আজকের এই জায়গায় আসা, হয় না যে ঘরে ফেরা, হ্যাঁ রিটায়ারমেন্টের পরে ফিরলেন না? হ্যাঁ, ঘরে ফেরা বলতে আমার হাজবেন্ডের রিটায়ারমেন্টের পর, যেহেতু আমরা কলকাতারই লোক, কলকাতায় ফিরে এসেছি, কলকাতায় বাড়ি। কিন্তু তখন না আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বিটেক পড়ছে কি বিটেক পাশ করে গেছে এরকম, মোটামুটি সে কাজে খুবই ব্যস্ত। আর আমার হাজবেন্ড এমন একজন মানুষ যিনি কাজ ছাড়া থাকতে পারেন না। তিনি লেখেন, কণ্ঠদান করেন, নাটক করেন, পাপেট শো করেন, বহু কিছু বহু কিছু। সেও ব্যস্ত, এমন নয় যে রিটায়ার করে এসে একদম বসে আপনি গেলে একা হয়ে পড়লেন। আমি ভীষণ ভাবে একাকিত্বে ভুগতে শুরু করলাম। বারবার মনে হতে লাগলো যে গানে ফিরে যাই, আমাকে গান টানতো, ওটা যেন একদম শেকড়ের মতন ছিল আমার কাছে। কিন্তু গানটা শুরু করব কি করে? এই যে বিবাহিত জীবনের 35-36 বছরটা এখানে ওখানে করে কাটিয়ে এলাম, কণ্ঠ তো আমার ছেড়ে চলে গেছে, কণ্ঠ তো আর সাথ দিচ্ছে না, কোথায় গান করব? হঠাৎ নিজেরই মনে হলো, আচ্ছা দেখি তো আমার গানটা হবে কিনা। আমি এমএতে ভর্তি হই কোথায়?
রবীন্দ্রভারতী সেটা বিশ্ববিদ্যালয়। কি একবার আপনি চান্স পেলেন? একবারে চান্স পেয়ে গিয়েছি। আচ্ছা, ওদের এন্ট্রান্স এবং- দিতে হয় নাকি? এটা কি মাস্টার্স যখন? না, এন্ট্রান্স না, আমার গীতবিতানের সার্টিফিকেট আচ্ছা, দেখলেই আমি আচ্ছা। এটা চান্স পেয়ে গিয়েছি। তখন আপনার বয়স কত? তখন 50 আপ। আচ্ছা, ইন্টারেস্টিং। জোড়াসাঁকোই, এখন জোড়াসাঁকোই নেই যদিও। হচ্ছে না ক্লাসটা, হ্যাঁ। সল্ট লেকে হচ্ছে। হুম। না, কিন্তু আমার একটা জিনিস বলুন, যে এই যে 50 বছর বয়সে, এটা খুব সহজ ব্যাপার নয়। মানে আমরা প্রত্যেকটাই আপনাকে নিয়ে পডকাস্ট করার উদ্দেশ্যই হচ্ছে আপনার জীবনে এমন কিছু টুইস্ট আছে যেটা খুব সাধারণ থাকে না, এবং একদম আছে। আমরা চাই যে যারা শুনবেন তারা যেন এটা থেকে ইন্সপিরেশন পান, যে হ্যাঁ বিভিন্ন সময়ও করা যায়, শেষ বলে কিছু নেই। শিক্ষার তো কোনো বয়স হয় না। 50 বছরে আপনি মানে রবীন্দ্রভারতীর এমএটা হচ্ছে একটা ফুল টাইম কোর্স। একদম মানে এমন না যে আপনি বাড়িতে দুটো গান গাইলেন হয়ে গেল, এমন নয়। অসম্ভব ভাবে হবে হ্যাঁ, না। তো যে সেটাই বলছি, মানে সেটা যে রেগুলার ক্লাস করা, হ্যাঁ, যাওয়া, পড়াশুনো করা, ভীষণ কঠিন পড়াশোনা। এবং ওই বয়সে নিজেকে মোটিভেট করা। একদম। আর মেমোরিটা দেখছিলাম ক্রমশ কমে যাচ্ছে। ন্যাচারালি। ক্লাস 9-10 যেভাবে পড়া মুখস্থ করে গড় করে বলে হ্যাঁ। যেতাম, সেটা আর নেই। একদম। প্লাস প্লাস স্টুডেন্টরা প্রায় আপনার অর্ধেক বয়সী বা তারও ছোট, হ্যাঁ, তাদের সাথে কোপ আপ করে কিন্তু চলা। সবার কাছে আমি ভীষণ জনপ্রিয় আচ্ছা। ছিলাম। আপনি কি এখনো একাই যোগাযোগ ছিলেন? আছেন। মানে আপনার বয়সী বা না, কাছাকাছি? আমার বয়সী ছিলেন 4-5 জন। আচ্ছা। আমার থেকেও বয়স্ক যিনি 65-70 বছর ছিলেন, তিনিও একজন ছিলেন আচ্ছা। ভদ্রলোক। তখন তো- কে ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাদের? ইন্দ্রাণী ইন্দ্রাণী। ম্যাম। আচ্ছা। ইন্দ্রাণী বোধহয় মারা গেছেন। মারা গেছেন। তপস্বিনীও ছিলেন তখন হ্যাঁ, আপনার সাথে। তপস্বী দিদিও ছিলেন, অগ্নিমা বন্দ্যোপাধ্যায় অগ্নিমিতাও ছিলেন। হ্যাঁ। Exactly. তো এই যে আমি নিজেকে যাচাই করবার জন্য এখানে ভর্তি হলাম, এটা আমাকে বিরাট সাফল্য দিল। আমি আবার গান গাইতে শুরু করলাম। গলাটা নষ্ট হয়ে গেছে অনেকটা। এমনিতেও 16 বছরে যা গানটা গাইবো তা কখনো কিছুতেই 50 পেরিয়ে গাওয়াটা সম্ভব না। গলায় তার প্রভাব থাকবেই। আমারও ছিল, আমার হাতে একটু বেশি ছিল। আর যেহেতু আমি যেখানেই বদলি হয়েছি সেখানেই স্কুলে পড়াতাম, আচ্ছা, সেটা করতেন আপনি? সেটা করতাম, পেয়েও যেতেন? পেয়েও যেতাম। কিন্তু আপনি ওইটার পর আর কোনোদিন গান গাইলেন না? একা একা গুনগুন করেও গাইলেন না? না, ওই গানের বিদায় খুব দুঃখ পেয়েছিলাম আসলে। আচ্ছা, তো স্কুলে চিৎকার করার জন্য গলা নষ্ট হয়েছে আমার। আচ্ছা। সেটাও একটা খুব মজাদার আপনি কি ব্যাপার। তাহলে বাই প্রফেশন একজন টিচার, মানে সেটাও? প্রাইমারি টিচার, ওকে, যাই হোক, এবং সব ধরনের পড়াই? অল সাবজেক্টস All আমাদের ছিল, অল সাবজেক্টস। এমনকি আচ্ছা। তার মধ্যে গানও ছিল। আচ্ছা। এটা ওয়েস্ট বেঙ্গলে আসার পর গানটা আমি আবার শুরু করতে পেরেছিলাম শেখানো। আমি নিজে কিছু গাইতাম না। আচ্ছা, আচ্ছা। তারপর আপনি রবীন্দ্রভারতীতে ক্লাস করছেন? ক্লাস করছি, ওখান থেকে ভালোভাবে পাশ করলাম, সেকেন্ড ক্লাস নিয়ে ভালো নম্বর নিয়ে। তখন কনফিডেন্স ফিরে এলো, আমি তো পারবো, নাহলে তো এই নাম্বার আসে না, তাহলে তো ফেল করতাম। হুম। এই যে নিজেকে যাচাই করে নিলাম, এটা আমার পক্ষে খুব একটা ভালো হয়েছিল, ভালো পথ দেখিয়েছিল, কনফিডেন্স বাড়িয়েছিল। যদিও আপনার জীবনের ট্রাভেল, কিন্তু তবুও কয়েকটা জিনিস জানতে ইচ্ছা করছে। যা হয় যে কলকাতার মেয়ে, শিক্ষিতা মহিলা, বাইরে চলে গেছেন, একাকিত্ব জীবনে আপনি বলছেন, ছেলেকে মানুষ করা একটা, তো এটা তো একটা মোটিভেশনের জায়গা। আবার একটা সময় ছেলে বড় হয়ে গেলে সব মানুষের ক্ষেত্রেই হয়। কখনো মনে হয়নি যে মানে আমি এই জীবনটা ডিজার্ভ করি না, মানে আমি বড্ড একা, মানে আমার লড়াইটা আমারই, এই যে মনের মধ্যে যদি দোলাচল কখনো আসেনি, মানে এটার সঙ্গে লড়াই? আমি আপনাকে খুব স্পেসিফিক্যালি বলছি, এখন যেটা হয়, এখন মানে যে কোনো সময় হতে পারে, কিন্তু অনেক বেশি দেখা যায় যে আমি এই ব্যাপারটার সাথে মানাতে পারছি না, অতএব আমি একটা সেপারেটেড কিছু করব, আলাদাভাবে থাকবো, আমি এই জীবনটার সাথে মানাতে পারছি না, অতএব আমি এখানে চলে আসবো। হ্যাঁ, আমরা যখন এই দোলাচলটা, আমি মানসিক দোলাচলের কথা বলছি। ঠিক বলেছেন। কোরাপুটে যখন ছিলাম, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মা এবং বন্ধু বান্ধব সবাই বলেছিল, তুই চলে আয় ছেলেকে নিয়ে এখানে, ছেলেকে ভালো স্কুলে ভর্তি কর, হাজবেন্ড প্রচুর হয়। থাকুক। হ্যাঁ, হাজবেন্ড থাকুক। আমার একটা জেদ ছিল, না, আমার হাজবেন্ড যদি থাকতে পারেন তাহলে আমি কেন পারবো না? কি এমন স্পেশাল আমি যে? আর ওনার সঙ্গে থাকার ফলে অনেকগুলো ছোটখাটো গুণ, ছোটখাটো দিক আমি
কি বলবো, এক্সপ্লোর করতে পেরেছেন। এক্সপ্লোর করতে পেরেছি। যেমন একটা বলি, আমি যখন এমএ পড়তাম, পড়তে পড়তে পড়াশোনাটা বিশেষ ইচ্ছে করতো না, বিশেষ করে সাহিত্যটা। তখন আমার হাজবেন্ড বই পড়ে পড়ে রেকর্ড করে দিতেন, অডিও রেকর্ড। আমি সময় অসময় সেই পড়াটা শুনতাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমার তৈরি হয়ে যেত। Okay. এরকম স্বামী অবশ্য হ্যাঁ, মানে এটা সবার পক্ষে প্রাপ্তি হয় না। দুটোই আপনি বলছেন, প্রাপ্তি তো নিশ্চয়ই, মানে এটা জানেন তো মিউচুয়াল, মানে একদম মিউচুয়াল। মানে আপনাকেও কিছুটা সাপোর্টিভ হতে হবে, দাদাকেও হতে হবে, এটাই। এবার এইভাবে। সব ক্ষেত্রে সবকিছু তো ফর্মুলা বলে হয় না জীবন, কিন্তু স্টিল হ্যাঁ, আপনিও এটা করেছেন, দাদাও করেছে, সেই জন্য আপনাদের জুটিটা খুব সুন্দর এগিয়েছে আর কি, না ভালো। ওই আর কি। দেখুন, আলটিমেট আমরা কিন্তু চাই একটা সাকসেস স্টোরি, প্রত্যেক মানুষই চাই যে আপনার গল্পটা শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আলটিমেট জীবনের এই যে স্বপ্নভঙ্গ, একটা প্রথমে শিল্পী হতে চাওয়া, ব্যাংকার হতে চাওয়া, বাবার চলে যাওয়া উড়িষ্যায়, ওই জীবনটা স্বপ্নভঙ্গ, তারপরে করতে করতে আপনার স্বপ্নের ফেরিয়ালা হয়ে ওঠা। আপনি এখন কি করেন? এই মুহূর্তে আমি গান বাজনা তো করছি অল্প একটু, কবিতা লিখছি, আচ্ছা, কবিতা বলছি, আর শ্রুতি নাটক লিখছি, শ্রুতি নাটক শিখছিও। এমনিতে আমি এগুলো সবই শিখেছি, সব প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে। সুতরাং মনে হয় আমার শিক্ষাটা ঠিকঠাক হয়েছে, সেই জন্য সাহস পাই বা ইচ্ছে করে একটু স্টেজ। একটু স্টেজ, এই মুহূর্তে আমি স্টেজ বলতে যেটাকে বলে যে মঞ্চ, মেড়াপ বেঁধে করতে পারবো না, কিন্তু আপনার ইচ্ছা মতো আমরা একটু শুনবো, যেটা আপনি শোনাতে চান। আপনার স্বরচিত হতে পারে বা কারো আবৃত্তিও হতে পারে, যেটা আপনি একটু শোনাতে চান, আমরা একটু শুনতে চাইছি। বেশ, এইটুকু মঞ্চ আমরা আমরা মানে আমাদের তরফ অনেক থেকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটুকুনি বা কে দেয়? আমি সবকিছু সুযোগ বা ভালো ব্যবহার যাদের কাছে পাই সেটাকে কাজে লাগাই। নিশ্চয়ই, কারণ আমরাও লাগাবো, কারণ আপনাকে তো এই জন্যই আমরা করছি যে আপনার যে অভিজ্ঞতা সেটা যদি শুনে কেউ ইন্সপায়ার হন। একটা জিনিস এখানে বলে দিই, আপনাদের জীবনেরও শিপ্রা সেনগুপ্তর মতো জীবনের আপনারও গল্প আছে, এমন নয় যে আপনার জীবনের গল্প নেই। সেই গল্প আমাদের কিন্তু জানিয়ে পাঠান, আমরা কিন্তু আপনাদেরও এখানে ডাকবো। মানে কারোর জীবন না কম নয় কারো থেকে, কারো লড়াই, কারো অভিজ্ঞতা কম নয়। তো আপনারা এরকম বিখ্যাত অখ্যাত এরকম কিছু হয় না, আসলে জীবনের গল্পগুলো উপন্যাসের উপাদান হয়ে যায়। এই যে আপনারা শুনলেন, আপনারা এই শুনে আপনাদের কি মনে হলো আপনারা আমাদের জানান, আপনাদের ফিডব্যাকটা আমাদের দরকার। এবং এরকম যদি আপনার মনে হয় যে হ্যাঁ হতেই পারে, আমার জীবনেও তো এর থেকে কম কি আছে, আমার জীবনেও তো এরকম অনেক কিছু ঘটনা আছে। ভালোবাসা বিদেশি বাউ, রাজলক্ষ্মী দেবীর কলমে। যতক্ষণ দুগালে গোলাপ থাকে ততক্ষণ ভালোবাসা তোমার দুয়ারে সানাই বাজাবে, কিন্তু যেই মরে যাবে ফুল, চলে যাবে ভালোবাসা বিদেশি বাউল। দাদা ভালোবাসা, থেমে থাক ভালোবাসা, ঘর বেঁধে দেবো তোকে, দেব দুবেলার ভাত। যদি থেমে থাকে তবে যাবে তার জাত, তবে সে পান্তেও হবে সারি ভোজনের দলে, দেখা যাবে তার গলায় চেনা পইতে ঝোলে। যতক্ষণ আকাশে সুরভি থাকে ততক্ষণ ভালোবাসা সলক্ষণ শুদ্ধ সুরে সানাই বাজাবে, তার স্বরে কেন বাধা রবে? ঝরে গেলে বকুল পারুল, চলে যাবে ভালোবাসা বিদেশি বাউল। আপনারা শুনলেন শ্রীমতী শিপ্রা সেনগুপ্তর অভিজ্ঞতা। শুধু আমরা শুনলেন বলাটা ভুল, আমরা আড্ডা মারলাম। যদি আপনার এই অভিজ্ঞতা, আমি জানি না আপনি আগে কোথাও বলেছেন কিনা, আপনি এত সুন্দর করে বলেন। আপনি সেভাবে কোথাও বলিনি, তবে কেউ কেউ জানে। হ্যাঁ, পার্সোনাল লোকেরা জানে, আজকে আমাদের সবাই জানলো। তো এই জানানোটাই আমাদের কাজ। এবং আপনি লিখুন, আপনি এত ভালো বলেন, আপনার জীবনের অভিজ্ঞতা লিখুন। আমি তো এখানে উপন্যাসের উপাদান পাচ্ছি, যদি কেউ পান তারা তাদের মধ্যে, না জীবনের থেকে বড় উপাদান তো আর কিছু নেই। একদম। তো আজকের মতো আমরা এখানে মোটামুটি, আমি হ্যাঁ বলুন।
দুটো কথা বলতে চাই। বলুন বলুন। বর্তমান পরিস্থিতিতে দেখছি চারিদিকে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। না পারে স্ত্রী তার স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করতে, না পারে স্বামী তার স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করতে। ঠিক এটা যদি আমরা ফলো করতাম না, দুজনে দুটুকরো হয়ে ছিটকে পড়ে যেতাম, কারোরই কিছু হতো না। আর একটা খুব দেখছি প্রবীণ মানুষেরা বড্ড বেশি একাকিত্বে ভুগছেন, ডিপ্রেশন, প্যানিক অর্ডার, অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি মানসিক রোগগুলো আসছে। আর প্রবীণের সংখ্যা তো ক্রমবর্ধমান। তো তাদেরকে বলবো কিছু একটা খুঁজে নিন নিজের মতো করে। কেউ এসে বলে দেবে, কেউ এসে পথ দেখিয়ে দেবে, তারপর আমি চলবো সেই পথে, না, তা হয় না। নিজেরটা নিজেই ভালোবেসে বোঝা যায় যে আমার এই জিনিসটা ভালো লাগছে। আমি তো সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম, হয়নি, কিন্তু গায়িকা তো হয়েছি, সেটার একটা আলাদা তৃপ্তি। আমি গান করতে পারি, গান গাইতে পারি, শিল্পী নই। আহ তারপরে আমি যখন দেখছি গান খুব বেশি আমার কণ্ঠে এখন আমি ধারণ করতে পারছি না, তখন মনে হলো আচ্ছা, কবিতা যেখানে শেষ হয় সেখান থেকেই তো গান, সেখান থেকে গান শুরু হয়। শুরু করলাম কবিতা চর্চা। কেউ বলে দেয়নি, নিজেকে নিজের মতন বাঁক নিতে হয়েছে। এই বাঁকটা সবার জীবনে দরকার, সে যেভাবেই হোক, না হলো গান, না হলো কবিতা, না হলো শ্রুতি নাটক, বাগান করি, আরো আছে কিছু, না হোক চেস খেলি, বন্ধুরা বিকেলবেলায় বসে বাজে গল্প না করে চেস খেলি, হতেই পারে। এভাবে আমার মনে হয় যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। ধন্যবাদ। আমি যখন বালিগঞ্জ কসবা ছেড়ে গিয়ে পড়লাম উড়িষ্যার জঙ্গলে, তখন আমার প্রথম ধ্যান জ্ঞান ছিল ওড়িয়া ল্যাঙ্গুয়েজটা শিখবো। আচ্ছা। শিখলাম, ঘর ঘুরিয়ে বলতে পারলাম, ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, ইংলিশ মিডিয়াম স্কুল। ওখানে আমি জানি না আমাকে, তো জঙ্গলের আশেপাশে স্কুল পেলেন ইংলিশ না মিডিয়াম? না সে না, অনেক দূরে, অনেক দূরে সেটা। আচ্ছা, টয়লেট ছিল না কেন? মানে ওরা মনে করে খুব অপবিত্র কাজ ঘরের সঙ্গে টয়লেট থাকা। আচ্ছা আচ্ছা, এটা কোন সালের ঘটনা? মানে এটা মোর আগের 1991, 92 এইসব। 99 এটা মনে হচ্ছে। আচ্ছা। আমরা ভাবতেই পারি না এরকম। হ্যাঁ। তো ওই যে আমি ওড়িয়া ভাষাটা শিখলাম এবং ছেলেকে হাত ধরে স্কুলে নিয়ে ভর্তি হতে গেলাম, স্কুল নিজে আমাকে ডেকে নিল। এটা কিন্তু আচ্ছা, আমার জীবন শেখানোর জন্য পড়ানো, ওই তো মানে আপনার ক্লাস টিচার, ক্লাস টিচার। ওড়িয়া ভাষা কিছু শোনাবেন 2 লাইন? মানে সেটা বলেও দিতে হবে কারণ আমরা তো বুঝবো না। হ্যাঁ। কন ভাই কাঁদিছ? স্বামী মারিলে কি? নাই নাই, কান্দিবার নাই। কেন কাঁদছ? তোমার স্বামী কি মেরেছে? না না, কেঁদো না। আমি উত্তর দিয়েছিলাম, আচ্ছা, এটা বাজে করুণ সুরের সেই মুহূর্তে মানে একদম। আর আমি উত্তর দিয়েছিলাম, না না, এ তো গোটে গান গীত গাউছি, আমি একটা গীত গাউছি। এমতি গীত, এরকম গান? হ্যাঁ এমতি, রবিগুরুর লেখাটা। ও, মতে আসুনি? হ্যাঁ হ্যাঁ ହେଇପାରେ, ତମକୁ আসুনি, মতে আসুছি। তোমার আসে না, হতেই পারে, কিন্তু আমার আসে, আমি তাই গাইছিলাম। স্কুলে চাকরিতে জয়েন করে গেলাম, এই অভিজ্ঞতা নিয়ে আমি উড়িষ্যা, অন্ধ্র, কর্ণাটক বলুন, ওয়েস্ট বেঙ্গলে এসে বহরমপুর, তারপরে কৃষ্ণনগর, সব জায়গায় আমি স্কুলে মানে চাকরি পেয়ে গিয়েছি, কখনো বসে থাকিনি, স্কুলে পড়িয়ে গিয়েছি। লাস্ট অফ অল দুটো স্কুল আমি নিজের হাতে ওপেন করে এসেছি বেথুয়া ডহরিতে। ওখানে একটাও ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, আমি দুটো স্কুল তৈরি করে এসেছি। এটাও একটা বিরাট প্রাপ্তি। সেগুলো চলে এখন? এখনো চলছে, 10 হয়ে গেছে সেগুলো। আচ্ছা আচ্ছা। তারপরে তো আপনি সেটাও বললেন না, আপনার এতে তো নেই এটা যে আপনি মানে স্কুলেরও ফাউন্ডার, মানে সেটার সঙ্গে আপনি এখনো যুক্ত?
হ্যাঁ যুক্ত, কিন্তু অ্যাটেন্ড করতে অ্যাটেন্ড না, বেথুয়া লহরীতে কি করে অ্যাটেন্ড করবো? বেথুয়া লহরী তো একটু, হ্যাঁ ওদের অ্যানুয়াল প্রোগ্রামে ডাকে তখন যাই, স্পোর্টস হলে ডাকে তখন যাই, তার এরকম। মানে এটাই আমি একটা বিষয় আমরা করতে চেয়েছিলাম যে একজন মানুষের লড়াই, এ তো লড়াই নয়, এ তো শুধু লড়াই নয়, নিজেকে ভালো রাখা এবং অন্যকে ভালো রাখার চেষ্টাই, সব মিলিয়ে। একদম। তো সেই আমার ছেলে যখন মাধ্যমিক পাশ করে 11-এ উঠলো, আমি তখন তো যথারীতি স্কুলে পড়াই এবং বাড়িতেও টিউশন করি। বাড়িতে ওই ছোট ছোট ছেলেমেয়েরা যারা 4 থেকে 5-6-এ উঠে যেত, আমার ছেলেকে বলতাম বিকেলে একটু ওপর দিয়ে অঙ্ক করাবে, তার বদলে ওরা যা টিউশন ফিস দিত কিছুটা ওর হাতে Personally. তুলে দিতাম। এই করতে করতে আমার ছেলে পড়াটাকে পড়া হিসেবে নিত না, পড়াটাকে খেলা হিসেবে নিত, এবং শেষ পর্যন্ত আজ ও যেখানে দাঁড়িয়ে আছে সেটা বোধহয় এই অভ্যেসটার ফল। আজ ও বার্লিনে রোবোটিক্স নিয়ে রিসার্চ করছে এবং এআই নিয়েও কাজ করছে। তো তখন এআই কনসেপ্ট কিন্তু ছিল না। আমি শুধু ওকে বলতাম, বাবা যেটা পড়ছো ভালো করে পড়ো, যেটা তোমার ভালো লাগে সেটা বেশি করে পড়ো। আর আমার হাজব্যান্ড একদম ওকে ক্লাস 4 থেকে শিখিয়েছিল, যত ভালো চাকরি তত ভালো রোজগার, যত ভালো রোজগার তত ভালো থাকা। একদম ওর গেঁথে গিয়েছিল। আজকে হয়তো সেই ফলটা আমরা পাচ্ছি যে ও তথাকথিত কোনো আইটি সেক্টরে বা এদিক ওদিক জয়েন করে যায়নি, ও পড়াশোনার কাজেই আছে। এটাও আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। যে বলো না, সহজ কথা যায় না বলা সহজে, এই সহজে যে কথাগুলো বললেন সেটা খুব সহজে বলা সহজ নয়। তো আলটিমেট এটা আমরা লড়াইয়ের গল্প দিয়ে শুরু করেছিলাম, এটা সাফল্যের গল্প, জীবনে এগিয়ে চলার গল্প। এরকম আরো অনেক গল্প হবে আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।